হ্যালো ভিউয়ার্স, যে নিউজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমি শামসুল আলম জোয়াদ্দার। এখন আছি রাজশাহীর মধ্যে পুঠিয়া রাজবাড়িতে। নাটোর এবং রাজশাহীর মাঝখানে যে ঐতিহ্যবাহী একটি রাজবাড়ি আছে, পুঠিয়া রাজবাড়ি। এই পুঠিয়া রাজবাড়ি প্রত্নতান্ত্রিক একটি নিদর্শন, যা সারা বাংলাদেশ থেকে অনেক লোক তথা দর্শনার্থী এখানে আসেন। দেশি বিদেশি দর্শনার্থী প্রতিনিয়ত হাজার হাজার দর্শক আসেন এখানে এই রাজবাড়ির ইতিবৃত্তান্ত শুনবার জন্য। আমি রাজবাড়িতে এখন আছি, ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তার আগে যার এখানেই জন্ম, যিনি এই রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত জানেন, তার কাছ থেকে অল্প কথায় আমি একটু শুনতে চাই এই রাজবাড়ির শুরু থেকে আজ অবধি। যদিও সময়ের স্বল্পতায় ওনাকে অল্প কথায় বলতে বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, আপনি যদি অল্প কথায় এই রাজবাড়ির ইতিবৃত্তান্ত একটু বলতেন জনগণের উদ্দেশ্যে, এটা সারা পৃথিবী ছড়িয়ে যাবে। সারা পৃথিবী থেকে মানুষ আসবে এই নিদর্শন দেখবার জন্য। হাতে নেব? হ্যাঁ, হাতে নিয়ে বলেন, বলেন। আমি নিয়ে এই জায়গায় নিয়ে এইভাবে নিয়ে কথা বলুন। হ্যাঁ, তো পুঠিয়া রাজবাড়ির পত্তনটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমলে পুঠিয়া রাজবাড়ির পত্তন। তো এটা 12 ভূঁইয়ার এক ভূঁইয়া, এবং এই 12 ভূঁইয়ার এখানকার যিনি ভূঁইয়া তিনি হচ্ছেন পীতাম্বর রায়। তো পীতাম্বর রায় থেকে সর্বশেষ যে রাজা, রানী হেমন্ত কুমারী, এবং তারপরেই হচ্ছে অমিয়নারায়ণ সান্যাল, নিখিলেশ্বর সান্যাল এবং সাবিত্রী নারায়ণ সান্যাল। তারপরে ভারতবর্ষ ভাগ, ব্রিটিশ বিদায় এবং জমিদারি প্রথা বিলোপ, এবং 56 সালের মধ্যে রাজবংশ এখান থেকে ভারতে চলে যায়। আর এগুলো পড়ে থাকে। এখন এই রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ি একটা না, এখানে রাজাদের সর্বশেষ শরিকদের মানে শরিকানাদের মধ্যে অনেকবার ভাগ হয়ে গেছে। যেমন 5 আনি রাজবাড়ি, 4 আনি রাজবাড়ি, 14 পাই, 1 আনি এবং ছোট বড় তরফ, এরকমভাবে 5-6টি। যে রাজবাড়িগুলোর মধ্যে সবগুলোর ওই মানে স্থাপনাই শেষ, সবগুলোর স্থাপনাই 47 সাল থেকে এ যাবৎকালের মধ্যে শেষ। শুধুমাত্র 5 আনি রাজ স্টেটটা বহাল আছে। আর আমরা যেখানে আসি এটা হচ্ছে 5 আনি রাজবাড়ি। এই রাজবাড়ির মূলত রানী হেমন্ত কুমারীকেই সবাই চিনে। এই নামটাই বাংলা মানে ইতিহাসে খ্যাত যে হেমন্ত কুমারী কে এবং হেমন্ত কুমারীর বাড়ি কোনটা। কিন্তু অন্যান্য যেগুলো রাজবাড়ি শরিকানাদের, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো নাই, কালের গর্ভে গেছে বা মানুষ ধ্বংস করেছে। একটা সময় পাকিস্তান আমল থেকে তার পরবর্তীতে যাবৎকালের মধ্যে এগুলোর অস্তিত্ব বিলীন, কিন্তু জায়গাগুলো আছে। তো এই হলো সংক্ষেপে মানে রাজাদের বংশতালিকা থেকে আরম্ভ করে এগুলো জানতে গেলে তো ইতিহাস ঘাঁটতে হবে, ইতিহাস থেকে বলতে হবে। কিন্তু আমি প্রথম যে রাজা মানে যিনি জমিদার পত্তন করেন সেই পীতাম্বর রায়, তার তৃতীয় পুরুষ হচ্ছে রামচন্দ্র ঠাকুর, এবং সর্বশেষ হচ্ছে অমিয়নারায়ণ সান্যাল, নিখিলেশ্বর সান্যাল এবং সাবিত্রী নারায়ণ সান্যাল। এর অপর পারে যে 4 আনি রাজবাড়ি আছে, সেখানকার রাজা হচ্ছেন পরেশ নারায়ণ এবং তার দত্তক পুত্র নরেশ নারায়ণ রায়। তাদের অনেক সমাজসেবামূলক কাজ আছে, যেমন যে দিঘিগুলো খুঁড়ছে, এই দিঘিগুলো জনস্বার্থে। স্কুল করছেন, পুঠিয়া পিএন স্কুল, সবচেয়ে নাম করা স্কুল গোটা রাজশাহী জেলার মধ্যে, রাজশাহী বিভাগের মধ্যেও এই স্কুলটা সেরা স্কুল একসময় হয়েছিল। সেটা রাজাদের করা। তাদের অনেক জায়গা দেওয়া আছে, খেলার মাঠ দেওয়া আছে। এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল রাজাদের, সেটা এখন নাই, স্থাপনা হয়তো আছে। এখানে তাদের লাইব্রেরি ছিল, তাদের যাত্রা মঞ্চ ছিল, থিয়েটার হল ছিল। যখন ঢাকায় থিয়েটার হল ছিল কিনা সন্দেহ, তখন পুঠিয়াতে
জমিদারদের থিয়েটার হল ছিল। এই যে আমার পাশে যে বসে আছে তার বাবা একজন বিখ্যাত কমেডিয়ান স্টার, তার নাম দুলাল চন্দ্র দাস। বাংলাদেশের প্রথিত যশা যাত্রা দল বা অপেরাগুলোতে এর বাবার মতন কমেডিয়ান স্টার খুব বেশি ছিল না। হ্যাঁ, যেটা সাজাদপুরে আমাদের এই কালচারাল সাইটটা, এখন এটা তো দেশে নাই, কারণ অপেরা শেষ। এখন কি কি স্থাপনা আছে, জাস্ট এগুলো যদি একটু এখন যে স্থাপনা আছে ধরেন পাঁচানি রাজবাড়িটা আছে, আচ্ছা আর এদের যে পাঠাগারটা সেটা ধ্বংস, অস্তিত্ব আছে কিছুটা খাড়া হয়ে ওই আমাদের চারানি বাজারে। আচ্ছা আর আছে মন্দিরগুলো, তার মধ্যে অনেক মন্দির, কয়েকটা মন্দির শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ধরেন স্কুলটা আছে, বালিকা বিদ্যালয়গুলো আছে, কলেজ পরে হয়েছে, কলেজও রাজবাড়িরই জায়গা, রাজাদেরই জায়গায় কলেজ হয়েছে, কিন্তু মূল কলেজটা হচ্ছে আফটার লিবারেশন। এটা হওয়ার কথা অনেক আগে। পুঁঠিয়া হাই স্কুলের 110 বছর পরে এই কলেজ হয়েছে। মানে পুঁঠিয়া হাই স্কুল হচ্ছে 1864 আর পুঁঠিয়া কলেজ হচ্ছে 1972। পুঁঠিয়া ডিগ্রি কলেজ না ডিগ্রি লস্করপুর কলেজ? লস্করপুর যে নামটা কেন হলো এটাই তো মহা সমস্যা, কিন্তু কথা হচ্ছে যে এটা পুঁঠিয়া কলেজ। ধরেন আচ্ছা এই পুঁঠিয়া কলেজ, আপনি কাগজে তো পুঁঠিয়া সবখানে বুঝলেন। আচ্ছা তে হ্যাঁ 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 সেটা আসতেছি। তো এই পুঁঠিয়া কলেজটা হয়েছে অনেক পরে, আচ্ছা এত পরে হওয়ার কথা না, কিন্তু সে আমলে হয়নি, যেহেতু রাজারা করেনি, হয়তো বা সেই জন্য হয়নি। তো তাছাড়া ছিল ক্লাব, লাইব্রেরি, আচ্ছা এগুলো ছিল, চ্যারিটেবল ডিসপেন্সারিও ছিল, আচ্ছা এগুলো জনস্বার্থে ছিল, পুকুরগুলো ছিল, বাগান ছিল, আচ্ছা মানে উদ্যান। আপনি এই যে সামনে মাঠটা দেখছেন না, আচ্ছা আমাদের এই রাজবাড়ি এবং তার বিপরীতে মন্দির, চারতলা মন্দির, দোল মন্দির, মাঝখানে যে মাঠ, এটা কিন্তু এরকম পরে ঘেরা হয়েছে, এটা ভেঙে ফেলে দিয়েছিল, সে সেমনটাই আবার পরে ঘিরেছে, তার উপরে গ্রিল ছিল, এটা বাগান ছিল ফুলের, রাজাদের সেই সময় বাগান ছিল, বুঝলেন। আচ্ছা পরবর্তীতে খেলার মাঠ, এখন খেলা টেলা সেরকম আর চর্চা হয় না, মানে এটা দৈবাত হয়, মাঝে মধ্যে হয়। এখন কি করলে এর আরো উন্নয়ন করা সম্ভব? উন্নয়ন করতে গেলে তো আমাদের ফলো করতে হবে ইউরোপকে, আচ্ছা যে ইউরোপীয় কালচার এবং সভ্যতা, আধুনিক সভ্যতা সব কিছু ইউরোপের দান। ধরেন আচ্ছা স্টেডিয়াম, খেলার মাঠ, যাত্রা, ড্রামা, সিনেমা সব তো পাশ্চাত্যের দান, তাই না কি? তো ওদেরকে তো ফলো করতে হবে যে কিভাবে সৌন্দর্য বাড়ানো যায়, কিভাবে এগুলো তৈরি করা যায়, কিভাবে রক্ষা করা যায়, তো সেখান থেকে শিক্ষা নিতে হবে, তাছাড়া তো করতে পারবে না, অনেক টাকার দরকার। এটা যদি মনে করেন সরকার বাহাদুরের কাছে আপনারা কি ধরনের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছেন? এই এই প্রপার্টিগুলো হচ্ছে রাজাদের ফেলে যাওয়া, আচ্ছা এখানে সরকার কেয়ারটেকার। এখন জনগণ হিসেবে আমরা কিছু দাবি করিনি, কিন্তু আমরা চাই যে এগুলোর পূর্ব অবস্থায় ফিরে আনতে পারে কিনা গভর্নমেন্ট, লাগবে কোটি কোটি টাকা। আচ্ছা কারণ ধরেন যত পুকুর আছে এগুলো যদি ভালোভাবে বাঁধানো করে, পাকা ঘাটগুলো যদি সংস্কার করে, এখানে যদি বোট রাখে, ট্যুরিজমে প্রচুর ইনকাম হবে, যেটা ইউরোপিয়ানরা করে, কিন্তু আমরা সেদিকে নজর নাই। তো করলে পরে মনে করেন বহু দর্শনার্থী আসবে। যাক, সরকারের কাছে আমরা এ ধরনের একটা সহযোগিতা কামনা করতে পারি। এটা তো সহযোগিতা, এইগুলো সংস্কার, তার সঙ্গে সঙ্গে অ্যামিউজমেন্টের ব্যবস্থা। ললিত কলার কোনো কালচারই নাই। আচ্ছা আপনি বলেন যে ললিত কলা ছাড়া, ধরেন মানুষের অল্প একটু খাদ্য খেলে পেট ভরে গেল, আর তো দরকার নাই কারি, কিন্তু মানুষের মনে এত বিরাট চাহিদা যে সেজন্য স্টেডিয়াম, সিনেমা, যাত্রা, নাটক, খেলাধুলা, মিউজিক, বহু কিছু, তারপরেও মানুষের মন পূরণ হচ্ছে না। কালচারাল তাহলে কালচারাল সাইডটা তো আমাদের থাকতে হবে, কিন্তু কালচারাল সাইডটা তো দিন দিন মানে বিলুপ্ত হচ্ছে। এটা কিভাবে ফেরানো যায় আমরা জানি, কিন্তু সব কথা তো বলা মুশকিল, কারণ এমন একটা সমাজ চলে আসছে যেখানে বলতে গেলেও বিপদ। এটা তো আপনিও বোঝেন, শিক্ষিত সমাজ মাত্রই বোঝেন। কিন্তু আমরা এখন ইন্টারনেটে ইউরোপ দেখি, আমেরিকা দেখি, তাদের রাস্তাঘাট, বাড়িঘর, এভরিথিং দেখলে অবাক হয়ে যেতে হয় যে কীভাবে তারা তৈরি করলো। তো এই জিনিসটা আমরা ভাবি, তো এগুলো সংস্কার করতে গেলে সরকারের উদ্যোগ থাকতে হবে। যদি স্বাধীনতার 50 বছরে যদি ঢাকা শহর 2 কোটি লোকের শহর হয় আর লক্ষ লক্ষ বাড়িঘর তৈরি হয়ে যেতে পারে, তো পুঁঠিয়ার এইটুকু জায়গা সংস্কার করতে কয় টাকার দরকার সে তুলনায়? তা তো হচ্ছে না, আপনি বোঝেন, সেটা হচ্ছে না, সেটাই হচ্ছে আমাদের ব্যথা। তবু আপনারা স্থানীয় মানুষ এটা আশা করতে পারেন সরকার বাহাদুরের কাছে এটা উপস্থাপন করতে? সরকার বাবুদের তো অনেক চোখ, আমাদের থেকে অনেক বেশি চোখ। সরকার বাবু তো দেখছেন কিন্তু করছেন না, মানে ওই যে খাচ্ছে তবু গিলছে না, সুকুমারের একটা কবিতা আছে না,
রোদে রাঙা ইটের ভাজা, গরম গরম বাদা ভাজা, খাচ্ছে তবু গিলছে না। তো এই খাচ্ছে তবু গিলছে না যদি হয়, সরকার দেখতে পাচ্ছে করছে না, সেইটা আমরা কি করতে পারি বলেন? তাই না? আমাদের ধরেন মন্দির এলাকায় টয়লেট নাই, জনগণ মানুষ দেশি বিদেশি আসে, এটা একটা এসেনশিয়াল জিনিস। কারো বাড়ির যদি টয়লেট না থাকে তার কি সমস্যা মনে হবে বলেন তো? কিংবা ধরেন দুর্যোগে টয়লেট ভেঙে গেল, তাহলে তখন তার কি অসুবিধা হবে? এখানে ধরেন টয়লেট নাই, আবর্জনা পরিষ্কার করা হয় না, করলেও তা আবর্জনা ফেলার জায়গা নাই। অথচ এখানে পরিত্যক্ত প্রপার্টি অনেক, কিন্তু আবর্জনা ফেলার জায়গা নেই। তাহলে সিমসাম রাখতে হলে তো ওটাও দরকার, তাই না? টয়লেট দরকার, এভরিথিং। আপনি যদি এখানে পানশালা না রাখেন তাহলে ফরেনার আসবে? ফরেনার তো আমাদের মতন না, তাদের অ্যামিউজমেন্ট অনেক। ছুটির দিনে তারা কি করে আমরা তো জানি, আর আমরা ছুটির দিনে কি করি? তো সেই জিনিসগুলো তো আমাদের পাশ্চাত্য থেকে শিক্ষা নিয়ে আগাতে হবে। সেইটাকে পাশ্চাত্যের মোবাইল হাতে নিব, টেলিভিশন নিব, তাই না, ওষুধপত্রও খাবো, কিন্তু তাদের আরও ভালো যে জিনিসগুলো আছে সেগুলোকে আবার মাইনাস করার দিকে যাব, সেইটা তো হবে না। সেটা তো ইয়ে করতে হবে না। আমাদের কি মনে হয় জানেন, আমাদের রবি ঠাকুর একটা কথা বলেছিল না তার বঙ্গজননী কবিতায়, যে 7 কোটি সনেট, কবিতাটা 14 লাইনের, কিন্তু ওখানে মধ্যে 2টো লাইন 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী। মানে রবি ঠাকুর যখন এটা লেখেন তখন 2 বেঙ্গলের লোক সংখ্যা ছিল 7 কোটি। তো 7 কোটি লোকের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো আমরা যদি নিজেদের সমাজকে চর্চা করতে দেখি তো কীভাবে মানুষ হলাম? মানুষ তো হয়নি। আপনি যদি এগুলো ডিটেলস বলতে গেলে মহাবিপদ, কিন্তু তবু যদি আপনি খেয়াল করেন যে সত্যি কি মানুষ হচ্ছে, এত সত্যকে তো মানুষ হয়নি। আসলে পড়া দরকার কি জানেন? বাঙালির পড়া দরকার বাঙালির সাহিত্যটা, অ্যাকচুয়ালি সাহিত্য পড়া দরকার, এবং রবীন্দ্রনাথকে বেশি পড়া দরকার। রবীন্দ্রনাথ পড়লে কিন্তু একটা লোক বহু উপরে চলে যাবে। কিন্তু যদি মনে করেন যে রবীন্দ্রনাথ পড়তে যাবো কেন, নানান প্রশ্ন তুলে যদি নানান উপলক্ষে বাধা সৃষ্টি করেন নিজের মধ্যে, তাহলে তো আপনি জানতে পাবেন না। এইটা আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ পড়া উচিত, রবীন্দ্রনাথ পড়লে আর পড়ার দরকার নেই। এখানে রবীন্দ্রনাথ আসছে জানেন কি আপনারা? এটা তো পুঠিয়ার লোক জানে না, অনেকেই জানেন যে এই রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আপনার কাছ থেকেই এইটা আমার কাছ থেকে না, এই কলেজে যখন রাজশাহী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর আলী আনোয়ার আসেন, তখন ওনার কাছ থেকে আমার শোনা, উনি বললেন যে এই রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, কারণ নাটোর থেকে রামপুর বোয়ালিয়ায় উনি অনেকবার গেছেন এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা পাকা ছিল না, লাল সুরকির, এবং এই পথের বর্ণনা তার চিঠিপত্রে আছে। তো রবীন্দ্রনাথ এই রাজবাড়িতে একবার অতিথি হয়েছিলেন এবং রাজাদের বিলাস প্যাশন এবং ঐশ্বর্য দেখে বলেছেন তোমরা তো ভূপতি। এটা আমরা ডক্টর আলী আনোয়ারের কাছ থেকে শুনেছি। আর আমাদের ঠাকুরদাদার কাছ থেকে যেটা পেয়েছি যে নেতাজিও অল্প সময়ের জন্য ঝটিকা সফরে পুঠিয়ায় এসেছিলেন। এইটা সুভাষচন্দ্র বসু, যিনি কংগ্রেসের সশস্ত্র যোদ্ধাদের নেতৃত্ব দিতেন। মহাত্মা গান্ধীর অধীনে ছিল অহিংস, আর সুভাষচন্দ্র সহিংস। তো সেখানে তাদের এখানে অনুশীলন সমিতির লোক ছিল, হয়তো সে কারণে উনি ঝটিকা সফরে হঠাৎ অল্প সময়ের জন্য পুঠিয়ে এসেছিলেন। আরও একটা মজার কথা, আপনি যদি আপনি সাহিত্যের হলে বুঝতে পারতেন যে আমাদের সিরাজগঞ্জের মানুষ রাজশাহীতে ওকালতি করতেন, মানে ভক্তকবি রজনীকান্ত সেন, নাম শুনেছেন নিশ্চয়ই? ওই যে তুমি নির্মল করো মঙ্গল করো, অনেক গানতে, এই গানটা বেশি পপুলার জন্য বললাম। তো এই রজনীকান্ত সেন কিন্তু পুঠিয়া কান্দ্রা স্কুলে অল্প সময়ের জন্য শিক্ষকতাও করেছিলেন। তো এই 3 জন লোকের নাম বলা যেতে পারে অন্যদের থেকে আগে। তারপরে হয়তো অনেক লোক আসছেন, আমি হয়তো সে নামগুলো এখন আনলামই না ধরেন। হ্যাঁ, তো এই বিখ্যাত লোকগুলো এই জায়গায় পা রেখেছেন, এইটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এই ইতিহাসের অনেকগুলোই লিখিতও আছে, আবার অনেকগুলো আমাদের ঠাকুরদা তার বাবার কাছ থেকে শোনা আছে। তো আমি শেষ করে আর কি, অনেক ব্যাপারটা অনেক বড়, কিন্তু ডেভেলপমেন্ট চাই এবং ইউরোপীয় আদলে চাই। কারণ ইউরোপ হচ্ছে শিক্ষাগুলো, আমরা যারা বড় বড় লোকের ছেলে পেলে ইউরোপ আমেরিকা যায় লেখাপড়া শিখি না, সুতরাং যদি তাদের অনুসরণ করতে, কেন বললে ইউরোপে, আমার কি কিছু জ্ঞান নাই? সব জ্ঞানই তো ইউরোপের। হ্যাঁ, আমার সেই জ্ঞান কোথায়? তো সেই কারণে বলতে চাই যে তাদের অনুসরণ করলে আমরা কিন্তু একটা পরিচ্ছন্ন দেশ তৈরি করতে পারবো। আর আমাদের বাংলা সাহিত্য যদি চর্চা করে মানুষ আসলে মানুষই হয়ে যাবে। এটা আমার মানে শেষ কথা। এখন আর কি বলবো? থ্যাংক ইউ, ওয়েলকাম। সুপ্রিয় দর্শক, আমি আপাতত যে নিউজের পক্ষ থেকে বিদায় নিতে যাচ্ছি। মসজিদে আজান পড়ছে, আমরা একজন বিজ্ঞ মানুষের কাছ থেকে
অনেক তথ্যবহুল কথোপকথন শুনলাম। তিনার এই রাজবাড়ির শুরু থেকে আজ অবধি কিছু গল্প কাহিনী আমরা শুনলাম। ওনার মুখ থেকে জানলাম এখানে অনেক পরিত্যক্ত জমি আছে, যে জমিটা এখন রাষ্ট্রীয়ভাবে নিয়ে পাশ্চাত্যের আদলে এটা সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে এখানে কিন্তু দর্শনীয় একটা স্থানে পরিণত করা যায়, যেখানে অনেক বড় বড় মাপের মানুষগুলো, পৃথিবী বিখ্যাত মানুষগুলোর পদচারণা হয়েছে যে জায়গাতে, সেই জায়গাটা অবহেলিত থাকুক এটা কারো কাম্য নয়। তাই এটা এই ভিডিওর মাধ্যমে অনেকেই জেনে যাবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের যদি মন্ত্রণালয় থেকে হলেও যদি এই রাজবাড়ির সংস্কার তথা পুনরুদ্ধার করা যায় তাহলে অনেক ভালো হয়। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সম্পদ আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে। আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জোয়ারদার যে নিউজের সঙ্গে থাকুন। স্থাপত্য, ঘটন অঘটন এবং অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো আমি। সাথে থাকুন যে নিউজের। আল্লাহ হাফেজ। হ্যালো ভিউয়ার্স, আমি আছি এখন নাটোর এবং রাজশাহীর মাঝখানে পুঠিয়া রাজবাড়িতে। আর সেই রাজবাড়িতে এসে একজন বিজ্ঞ মানুষের সাথে আমার সাক্ষাৎ সংযোগ হলো, আর ওনার মাধ্যমেই পুঠিয়া রাজবাড়ির ইতিবৃত্তান্ত আমরা অল্প করে শুনে সামনে দেখতে পাচ্ছি একটি মন্দির, সেই মন্দিরের ইতিবৃত্তান্ত তার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। আসছেন একজন বিজ্ঞ মানুষ, সেই মানুষের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে একটু জানতে চাই। এইভাবে ধরে আমরা বসে আছি, হ্যাঁ আমরা বসে আছি পুঠিয়া পাঁচালী রাজবাড়ির গোবিন্দ মন্দিরের আঙিনায়। আমরা যেখানে বসে আছি সেখানেই পূর্ব দিকে বিশাল পঞ্চরত্নের টেরাকোটা অলঙ্কৃত গোবিন্দ মন্দির, এবং এই আঙিনার উত্তরে, দক্ষিণে এবং পশ্চিমে আরও 3টি ভিটে দেখা যাচ্ছে, যা মন্দির ছিল এখন নাই। কোনো এক সময় ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, যা আর পরে তৈরি হয়নি। এখন আমরা যে মন্দিরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচালী পঞ্চরত্ন বিশিষ্ট টেরাকোটা অলঙ্কৃত গোবিন্দ মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছে ব্রিটিশ শাসনের প্রারম্ভিক দিকে, এবং এই মন্দিরের গায়ে যে টেরাকোটা আছে, মন্দিরের প্রধান ফটকের 3টে আর্চের উপরে 3টে পৌরাণিক কাহিনী আছে। একদিকে আছে রাম রাবণের যুদ্ধ, আর একদিকে আছে কৃষ্ণের কাহিনী, আর একদিকে আছে মহাভারতের যুদ্ধ। এই 3টে উপজীব্য। এছাড়া লোক সংস্কৃতি নিয়ে অনেক চমৎকার টেরাকোটা আছে, এবং সেই সময়ে নারী স্বাধীনতার উপরেও অনেক টেরাকোটা আছে। যখন আধুনিক দর্শনীয় ব্যবস্থা ছিল না, তখন কাঠের গ্রাফিক্সের উপর পোড়ামাটির অলংকার দিয়ে এগুলো আটকানো হয়েছে মন্দির গাত্রে। এই অলংকারগুলো প্রাচীন এবং খুবই দামি, কিন্তু যারা এই মন্দির নির্মাণ করেছিলেন তারা আজ 75 বছর হলে নেই। ফলে মন্দিরটি সেরকম যত্নে নেয়, জন্যে এগুলো ক্রমশই বিলীন হওয়ার পথে, ক্রমশই নষ্ট হওয়ার পথে। এগুলো রক্ষণাবেক্ষণ অতীব জরুরি। আর মন্দিরের মধ্যে যে বিগ্রহ আছে সেইটা হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ। হিন্দুদের দাপর যুগের উপাস্য দেবতা রাধাকৃষ্ণ। আর কি জানো? ক্যামেরার দিকে তাকায় বলেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের বছরে পাকিস্তান আর্মিরা কি ক্ষতি করেছিল সেই গল্পটা কি বলবো? আচ্ছা, কি কাজ?
এই মন্দিরের একটি মানে অনবপ্রত ঘটনা আছে মুক্তিযুদ্ধের বছরে 1971 সালে। 1971 সালের 21শে এপ্রিল পাকিস্তানি আর্মিরা এই মন্দিরে হামলা চালায় এবং মন্দিরের ফটকের দরজা ভেঙে বিগ্রহগুলোকে ভেঙে ফেলে এবং বিগ্রহের মধ্যে রাধাকৃষ্ণ পাথরের এবং কৃষ্ণের বাল্যকাল যে গোপাল ছিল, গোপাল যে হাঁটু মুড়ে এক হাত সামনে বাড়িয়ে নাড়ু রাখে হাতে, সেই গোপালকে তারা ভিক্ষুক বলে, বাঙালি ভিক মাংতা বলে হাতের উপর লাথি দিয়ে হাতটা ভেঙে দেয়। সেই সময়ের এই 21শে এপ্রিলের অপারেশনে মন্দির বিগ্রহগুলো ধ্বংস হয়ে যায়। মুক্তিযুদ্ধের পর দেশ যখন স্বাধীন হয় তখন নতুন করে আবার হিন্দু সম্প্রদায়ের মানুষ নতুন করে মাটির প্রতিমা তৈরি করে সেগুলো স্থাপন করে। আগের প্রতিমাগুলো ছিল রাজাদের তৈরি পাথরের প্রতিমা। এখনও এই মন্দির সচল এবং পূজা অর্চনা উৎসবগুলো চলছে এবং বহু জনমানুষের আগমন ঘটে এবং এখানে উভয় সম্প্রদায়ের মানুষের অজস্র পার্টিসিপেশন। সব সম্প্রদায়ের লোকই আসে, দেশি বিদেশি, এবং আমাদের প্রতিবেশী সম্প্রদায়ের মানুষের সংখ্যা আমাদের চাইতে বেশি। তারা এখানে হাজিরা দেয়, দর্শন করে এবং শ্রদ্ধা ভরে আসেন, শ্রদ্ধা ভরে চলে যান, এইটুকু বলতে পারি। এবং এখন পর্যন্ত মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এগুলো দর্শনার্থীদের ভিড়ে সবসময় লোকে লোকারণ্য। আচ্ছা, আমার বক্তব্য এখানে শেষ এবং বিষয়টা ভালো লাগলে সবাইকে ধন্যবাদ জানাবো। হ্যালো ভিউয়ার্স, আমি শামসুল আলম জোয়াদ্দার এখন অবস্থান করছি নাটোর এবং রাজশাহীর মাঝখানে, রাজশাহীর অন্তর্গত পুঠিয়া রাজবাড়িতে। আর সেই পুঠিয়া রাজবাড়িতে পাশে অবস্থিত একজন মানুষ যিনি কিনা অনেক কালের সাক্ষী। এই রাজবাড়ির ইতিকথা তার কাছ থেকে আমরা জানতে পারবো অবিভক্ত ভারতবর্ষের সেই শিল্প ও সংস্কৃতির কথা, সেই সময়ের যাত্রাপালা তথা ড্রামা কিভাবে কেমন করে হতো তার কাছ থেকে আসুন একটু জেনে নেই। ফিরে যাই পুরাতন দিনে। এবার দেখেন, ঠিক আছে, তো পুঠিয়াতে সেই জমিদারি আমলে জমিদার এবং উচ্চ বর্ণের মানুষ, শিক্ষিত সম্প্রদায়ের বিনোদনের চাহিদা পূরণের জন্যে তারা অভিনয় করতেন এবং এই অভিনয় প্রদর্শনের জন্যে তারা কিন্তু ড্রামা হল তৈরি করেন। এই ড্রামা হলটা 3 তলা বিশিষ্ট ছিল, এখন নেই। তবে সেই ড্রামা হলটা 3 তলার, আন্ডারগ্রাউন্ড তলায় গ্রিন রুম ছিল, সাজঘর, আর 2 তলা বিশিষ্ট ড্রামা হল। এখানে সম্ভ্রান্ত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, জমিদার পরিবারের লোকেরা এবং স্থানীয় শিক্ষিত লোকেরা বিভিন্ন নাটক অভিনয় করতেন এবং স্থানীয় দর্শকদের তারা প্রদর্শন করতেন। এভাবে মানুষকে বিনোদন দিতেন। এছাড়া পুঠিয়া শিব মন্দির এবং গোপাল মন্দিরের পূর্ব দিকে ছিল একটা যাত্রা মঞ্চ, টিনের 8 চালা বিশাল বড় যাত্রা মঞ্চ। সেখানে জমিদাররা তার প্রজাদের আনন্দ দেওয়ার জন্য, বিশেষ করে রথযাত্রা উপলক্ষে দেশের মধ্যেকার অনেক বড় বড় যাত্রা অপেরা এনে ওই রথ মেলার 8-10 দিন জনগণকে যাত্রা দেখাতেন। তখন সেই সময় যাত্রাগুলো বেশিরভাগই আনতেন কলকাতা এবং শাহজাদপুর থেকে। হ্যাঁ, তো এই অপেরা তখনকার যারা তারা সবাই দেখেছেন, কিন্তু এখন রাজাও নাই, সেই মঞ্চও নাই, সেগুলো সবই বিলুপ্ত হয়ে গেছে। আর এছাড়া মজার ব্যাপার হলো যে তখনকার এখানে যে অনেকগুলো লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরি, সেখানেও অনেক ললিত কলা চর্চার ব্যবস্থা ছিল। হ্যাঁ, ললিত কলা চর্চার ব্যবস্থা ছিল। সেখানে অনেকেই বইপত্র পড়াশোনা করলেও গান বাজনা চর্চা করতে পারতেন এবং অনেক শিল্পীও তৈরি হয়েছিল। সময়টা ওই গোল্ডেন এজ, অর্থাৎ জমিদারদের আমলকালী। তারপরে কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে হতে এখন সেটা কোনো অবস্থানে নেই।
শেষ করে দেন। তার মধ্যে মনে করেন যে আপনারা আবার আমাকে বাড়ি চলে যাবেন।
সিঁড়ি কেমন দিব না আপনার ছোট কম কাছে এটা দিলে ঠিক আছে আর যেটা ফোন দেওয়া লাগে আর আরেকটা আছে বুঝছো 1250 টাকা লাইন দাও আচ্ছা আচ্ছা ভাই কালকে এই দেওয়াতে পরে কথা বলতে গেলাম তোদের দেওয়ালে কোনো যে মূর্তিতে এগুলো তো ছিল এগুলো তো পরে ঠিক করলাম বাকি হয় সত্যি এই যে এগুলো ছিল কত টাকা এত ভিতরে এটা রাত বাড়ি এত এই রোদে দাঁড়ালে
ওই যে ভাই ঢোল বাজাচ্ছে। তো হারা গেল, হারা গেলে আমরা আসুন দুটো ম্যাচ কাল কিনছি। আমাদের একটু ছবিটা নেন, দিবেনই তো, আমরা করে দিন, তাই না? বেশ করে নেন। আমরা ঘুরতে এসেছি। কোথা থেকে আসেন আপনার? কোথা থেকে আসেন? আমরা রাজশাহী শহর থেকে এসেছি। তাই? এটা একটা রাজশাহী শহরের অন্তর্গত, পুঠিয়া থানার অন্তর্গত আর কি। আচ্ছা আচ্ছা, দেখার শেষ পর্যায়ে না শুরু? মোটামুটি শেষ পর্যায়ে। তাই না? কেমন লাগলো রাজবাড়িটা? ভালো মানে কি, অসাধারণ, অসাধারণ। অসাধারণ। আচ্ছা, তো এখানে যে রাজা ছিল, সে রাজারা মানে বোঝা যায় তাদের রুচিশীলটা অনেক উন্নত মানের ছিল। তাই না? বর্তমান যে রুচিশীল আর আগের যে রুচিশীল, তা আকাশ পাতাল তফাৎ আছে। যাক, শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ। ভিডিও করুন। দাদা আমি এসে দিচ্ছি। হ্যাঁ তোমরা না 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 মানে ফুলগুলো মাথায় দিতে
উত্তরটা দিয়া এখন এরাই সাপু